বাট ডায়াল, রান অ্যামাক বা সল্ট অ্যাওয়ে বা ক্রপ আপ, ডু আপ বা কল ইট আ ডে, এই সবগুলোই হলো ইংলিশ এক্সপ্রেশন। এই ইংলিশ এক্সপ্রেশন গুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের কনভারসেশনে আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এগুলোর মানে কি? এর আগের সেশনে আমি 10টি ইংলিশ এক্সপ্রেশন নিয়ে আলোচনা করেছি। আজকের সেশনে আমরা 15টি ইংলিশ এক্সপ্রেশন নিয়ে আলোচনা করব। এর আগেও কিন্তু অনেক এরকম এপিসোড করা হয়েছে যেখানে আমরা বিভিন্ন ইডিয়মস বা ফ্রেজেস নিয়ে আলোচনা করেছি, যেগুলোর ভিডিও লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কমিউনিকেশন স্কিল কিন্তু আরো এনহান্স হবে। চলুন তাহলে আজকের এই 15টি ইংলিশ এক্সপ্রেশনের মানে কি সেটা আমরা শিখে নিই এবং কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করব। রাইট, প্রথমে কি আছে? কল ইট আ ডে। কল ইট আ ডে এর মানে হলো স্টপ ওয়ার্কিং অন সামথিং, অর্থাৎ কোনো কিছুর উপর কাজ করা বন্ধ করা। আমরা দীর্ঘক্ষণ ধরে যখন কাজ করি তখন সেই কাজটা করার মধ্যে আমরা ব্রেক নিই বা করা বন্ধ করে দিই, এটাকে বলা হয় কল ইট আ ডে, অর্থাৎ দীর্ঘক্ষণ কাজ করার পরে কাজ করা বন্ধ করা বা রেস্ট নেওয়া। যেমন উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, লেটস কল ইট আ ডে। উই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, লেটস কল ইট আ ডে, অর্থাৎ আমরা সকাল থেকে কাজ করছি, চলো এবার কাজ থেকে ছুটি নিই বা কাজ থেকে ব্রেক নিই বা কাজটা করা বন্ধ করি, এটার মানে হলো তাই। পরে দ্বিতীয় কি আছে? দ্বিতীয় আছে খুব ইন্টারেস্টিং, ম্যান ফ্রাইডে। ম্যান ফ্রাইডে, ড্যানিয়েল ডিফোর সেই রবিনসন ক্রুসো গল্পটা যারা পড়েছেন, নভেলটা যারা পড়েছেন, সেখানে দেখবেন যে ফ্রাইডে বলে, রবিনসনের ফ্রাইডে বলে একজন সঙ্গী ছিল। সে নির্জন দ্বীপে যখন চলে গেছিল শিপরেক্ট হয়ে, তখন সেখানে ফ্রাইডের সাথে তার পরিচয় হয় এবং সেই ফ্রাইডে তার বিশ্বস্ত সহকার হয়ে ওঠে, বিশ্বস্ত একজন মানুষ হয়ে ওঠে, তার বন্ধু হয়ে ওঠে। এবং যখন সে সেই নির্জন দ্বীপ থেকে চলে গিয়েছিল তখন কিন্তু ফ্রাইডেকে সঙ্গে নিয়ে গেছিল। তাহলে ফ্রাইডে মানে কি বোঝাচ্ছে? ফ্রাইডে মানে বোঝাচ্ছে একজন বিশ্বস্ত সহকারী, বিশ্বস্ত সহকারী, বিশ্বস্ত সহকারী বা সহচর। দেখুন এখানে ম্যান ফ্রাইডে আছে। যদি আমরা কোনো মেয়েদের কথা বলতে চাই তাহলে আমরা ওম্যান ফ্রাইডে বা গার্ল ফ্রাইডে লিখতে পারি, ওম্যান ফ্রাইডে বা গার্ল ফ্রাইডে। যেমন হি ইজ মাই ম্যান ফ্রাইডে, হি ইজ মাই ম্যান ফ্রাইডে, আই ক্যান অলওয়েজ রিলাই অন হিম, হি ইজ মাই ম্যান ফ্রাইডে, আই ক্যান অলওয়েজ রিলাই অন হিম। রিলাই অন মানে হচ্ছে ভরসা করা, সে আমার ম্যান ফ্রাইডে এবং আমি তার উপর সব সময় ভরসা করতে পারি। পরেরটা 3 নাম্বার কি আছে? রান অ্যামাক। রান অ্যামাক, এখানে এটা AMO কে আছে এবং এটাকে আমরা অ্যামাক এইভাবেও লিখতে পারি, AMUCK, রান অ্যামাক। রান অ্যামাক মানে উন্মত্ত ভাবে বা পাগলের মতো আচরণ করা। দেখবেন যখন ক্লাসে টিচার থাকে না, স্টুডেন্টরা কেমন চিৎকার চেঁচামেচি করে, হই হট্টগোল করে। আবার যখন বাড়িতে মা বাবা থাকে না, বাড়িতে যখন কেউ থাকে না, তখন তারা কেমন লড়াই, দৌড় ঝাঁপ, ছোটাছুটি এইভাবে করে, তাই না? চিৎকার চেঁচামেচি করে পাড়া একেবারে মাথায় তোলে। বলে না যে বাধা গরু ছাড়া পেয়েছে, সেই রকম আচরণ করে। এটাকে বলা হয় রান অ্যামাক, অর্থাৎ পাগলের মতো, উন্মত্তের মতো আচরণ করা, ভাবে আচরণ করা, উন্মত্ত বা নিয়ন্ত্রণহীন ভাবে আচরণ করা। যেমন the children ran amok, the children ran amok while their parents were not at home, the children ran amok while their parents were not at home. বাচ্চারা যখন তাদের বাবা মা ঘরে ছিল না, উন্মত্তের মতো, পাগলের মতো আচরণ করছিল। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার চলে গেল 4 নাম্বার। 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হলো লেট বাইগনস বি বাইগনস। লেট বাইগনস, লেটের ব্যবহার কিন্তু আমরা
সেশনে এই আগের সেশনেই কিন্তু শিখেছি লেটকে আমরা কি কিভাবে ব্যবহার করতে পারি, তাই না? লেট বাইগনস বি বাইগনস, এটার মানে কি? অর্থাৎ যা হবার সেটা হয়ে গেছে সেই নিয়ে চিন্তা করা বন্ধ করো। যেটা হয়ে গেছে সেটা হতে দাও, যেটা হয়ে গেছে সেটাকে চলে যেতে দাও। জীবনের দুঃখ, কষ্ট, রাগ, অভিমান যেটা হয়ে গেছে সেটাকে চলে যেতে দাও। এটার মানে হচ্ছে লেট বাইগনস বি বাইগনস। যেমন উই হ্যাড আওয়ার ডিফারেন্সেস, এখানে ডিফারেন্সেস মানে হচ্ছে ভুল বোঝাবুঝি, অর্থাৎ আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল। উই হ্যাড আওয়ার ডিফারেন্সেস বাট লেটস লেট বাইগনস বি বাইগনস, অর্থাৎ যেটা হয়ে গেছে সেটাকে যেতে দাও, ভুলে যাও। ওকে, পরের অর্থাৎ 5 নাম্বার কি আছে? 5 নাম্বার আছে ডাগ ওয়ান্স ওন গ্রেভ। বাংলায় কি বলি? নিজের কবর নিজে খোঁড়া, নিজের কবর নিজে খোঁড়া। অর্থাৎ এর মানে কি? এর মানে হলো এমন কিছু কাজ করা, নিজে এমন কিছু কাজ করা যে কাজটা নিজেরই বিপদ ডেকে আনে, অর্থাৎ নিজের বিপদ নিজে ডেকে আনা, এটার মানে হলো ডাগ ওয়ান্স ওন গ্রেভ। She dug her own graves by breaking the rules. She dug her own graves by breaking the rules. অর্থাৎ সে নিয়ম ভঙ্গ করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। ওকে, পরেরটা কি আছে? পিস অফ কেক। পিস অফ কেক মানে ভেরি ইজি। পিস অফ কেক মানে ভেরি ইজি, অর্থাৎ খুবই সোজা, ভেরি ইজি, ভেরি ইজি, পিস অফ কেক। দেখুন, এমন কিছু কাজ যেটা আমাদের কাছে খুবই সোজা লাগে। মামুলি ব্যাপার বলি আমরা বাংলাতে, সোজা, সহজ, সোজা বা জলের মতো সোজা। এক্ষেত্রে আমরা ইংলিশে বলবো পিস অফ কেক। যেমন কনভিন্সিং হার ইজ আ পিস অফ কেক, তাকে কনভিন্স করা হলো একদম সোজা, খুবই সোজা। পরে কি আছে দেখুন, এটা স্পেলিংটাকে দেখি, FAUX, মনে হচ্ছে এর প্রোনাউন্সিয়েশন হবে কি ফক্স, ফক্স। আর এটা এখানে PA বানানটা হবে PAS, PAS, কিন্তু এর প্রোনাউন্সিয়েশন হবে ফোপা, ফোপা। কি হবে? ফোপা হবে, ফোপা, ফোপা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা ফরাসি শব্দ, ফরাসি শব্দ থেকে সরাসরি নেওয়া হয়েছে। এর মানে হলো সামাজিকভাবে বা আচরণগতভাবে যেটা অশোভন, অশোভনীয়। এটার এক্স্যাক্টলি মানে হবে এরকম, দেখুন, আমরা এমন কিছু ছোট ছোট ভুল করি, এমন কিছু ছোট ছোট ভুল করা যেগুলো অন্যদের সামনে, সামাজিক অবস্থায় বা অন্য লোকদের সামনে আমাদের এম্বারাসমেন্টের কারণ হয়, দেখতে অনেকটা কিছুটা অকওয়ার্ড লাগে। এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ফোপা। ওকে, পরেরটা কি আছে? পরেরটা আছে কাম ক্লিন। কাম ক্লিন, কাম ক্লিন মানে হচ্ছে কোনো সিক্রেট যেটা আমার মধ্যে অনেক দিন ধরে আছে সেটাকে ফাঁস করে দেওয়া, অর্থাৎ গোপন কথা ফাঁস করে দেওয়া বা সত্যি সত্যি সবকিছু বলে দেওয়া, এটাকে বলা হবে কি? কাম ক্লিন, কাম ক্লিন। অর্থাৎ অ্যাকনলেজ, কনফেস, অ্যাডমিট, এর আগে সেশনে যখন আলোচনা করেছিলাম সেখানে একটা এক্সপ্রেশন বলেছিলাম ওন আপ, ওন আপ, ওন আপ করা, অর্থাৎ কি? স্বীকার করে নেওয়া। এক্ষেত্রে আমরা এই কাম ক্লিনের পরিবর্তে কিন্তু এই ওয়ার্ড গুলো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু যদি আমরা অ্যাডভান্স লেভেলের ইংলিশ বলতে চাই তাহলে এইভাবে বলতে পারি কাম ক্লিন। যেমন হি ফাইনালি কেম ক্লিন অ্যাবাউট এমবেজলিং দ্য মানি। এখানে এমবেজল মানে কি? এমবেজল মানে হচ্ছে ঘাপলা করা, অর্থাৎ টাকা ঘাপলা করা। এমবেজলিং দ্য মানি মানে টাকা ঘাপলা করা। এমবেজলিং মানে ঘাপলা করা দিয়ে কিন্তু আমরা অনেক আগে একটা সেশনে আলোচনা করেছি কি করে ইংলিশে সেন্টেন্স বানাতে হয়, সেটা আমরা কিন্তু শিখেছি। সল্ট অ্যাওয়ে। সল্ট অ্যাওয়ে মানে কি? সল্ট অ্যাওয়ে মানে হলো
আমরা কিছু টাকা ভবিষ্যতের জন্য সবাই সঞ্চয় করে রাখি একটু একটু করে, তাই না? কিন্তু সলটাইভে মানে হলো গোপনে, গোপনে কিছু টাকা বা ওই জাতীয় সম্পদ সঞ্চয় করে রাখা আমাদের ভবিষ্যতের জন্য। ওকে, তাহলে ভবিষ্যতের জন্য গোপনে কিছু সঞ্চয় করে রাখাকে বলা হয় সল্ট অ্যাওয়ে। যেমন I salted away some money in a secret bank account for my future use। এখানে সিক্রেটলি অর্থাৎ গোপনে সঞ্চয় করে রাখা, এটা মাথায় রাখতে হবে। পরেরটা কি আছে? পরেরটা আছে বাট ডায়াল। বাট ডায়াল নিয়ে মনে হয় আমি একটা শর্ট বানিয়েছিলাম। বাট ডায়াল মানে পকেটে যখন ফোন থাকে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে হয়, পকেটে যখন ফোন থাকে বা ব্যাগের মধ্যে হতে পারে, তখন আমাদের অজান্তেই প্রেস হয়ে ফোনটা প্রেস হয়ে কি হয়, অন্য জায়গায় ডায়াল হয়ে যায়, কল চলে যায়। লাস্ট যে নাম্বার বা ওর মধ্যে যে কোনো একটা নাম্বারের কাছে যখন পকেটে ফোন থাকে, ব্যাগের মধ্যে ফোন থাকে, তখন চাপ লেগে কোনো একজনের কাছে কল চলে যায় আমাদের অজান্তে। এটাকে বলা হয় বাট ডায়াল। এটাকে কি বলা হয়? বাট ডায়াল। I was embarrassed when I but dialed my ex-boyfriend by accident। এখানে but dialed হবে যখন আমরা পাস্টের কথা বলবো, তখন কিন্তু but dial এর সঙ্গে ed যোগ করতে হবে, but dialed হবে। I was embarrassed when I but dialed my ex-boyfriend by accident। আমার কিন্তু কোনো এক্স বয়ফ্রেন্ড নেই, ওকে, আমি এটা উদাহরণ দিয়েছি। হে ডে, হে ডে, হে ডে মানে সাফল্যের চূড়ান্ত শিখরে ওঠা। যখন কোনো মানুষ বা কোনো ইনস্টিটিউশন হতে পারে, কোনো কোম্পানি হতে পারে, সাফল্যের যখন চরম শিখরে উঠে যায়, তখন সেটাকে বলা হয়, সেই মুহূর্তটাকে বলা হয় হে ডে। হে ডে মানে সোনালী সময়, যেটাকে আমরা বাংলায় বলি সোনালী সময়, এটাকে বলা হয় হে ডে। ওকে, In my heyday, everyone was with me. In my heyday, everyone was with me. But now they are all gone. অর্থাৎ আমার ভালো সময়ে, সোনালী সময়ে সবাই আমার সাথে ছিল, কিন্তু এখন সবাই চলে গেছে। এটাই হয়। তারপরে হচ্ছে 12 at large। at large মানে পলাতক, পলাতক, ফেরার আমরা বলি, পলাতক। অর্থাৎ এটা কাদের সম্বন্ধে বলা হয়? সাধারণত ক্রিমিনালস এবং অ্যানিমালস, ক্রিমিনাল এবং অ্যানিমালদের সম্বন্ধে বলা হয়। ফরার, ফরার অর্থাৎ যখন কোনো ক্রিমিনাল বা অ্যানিমাল ধরা পড়ে না, তারা ফ্রি ঘুরে বেড়ায়, তখন সেটাকে বলা হবে অ্যাট লার্জ। The criminals are still at large. The criminals are still at large. The police are searching for them. পরেরটা কি আছে? ক্ল্যাম আপ। এটা এল এর উচ্চারণ কিন্তু হবে কাম আপ নয়, ক্ল্যাম আপ। ক্ল্যাম আপ মানে হঠাৎ করে চুপ হয়ে যাওয়া, কথা বলতে বলতে হঠাৎ করে চুপ হয়ে যাওয়া। নার্ভাসের কারণে হোক বা আমি কিছু বলতে চাই না সেক্ষেত্রে হোক, যে কোনো কারণে হোক, কথা বলতে বলতে হঠাৎ যখন চুপ হয়ে যায় কেউ, তখন সেটাকে বলা হয় ক্ল্যাম আপ। ক্ল্যাম আপ। He clammed up when they started talking about his past life. He clammed up when they started talking about his past life। অর্থাৎ যখন তারা তার past life সম্পর্কে কথা বলতে শুরু করলো, তখন সে চুপ হয়ে গেল, হঠাৎ করে চুপ হয়ে গেল। ডু আপ। ডু আপ মানে হলো রেনোভেট করা, ইমপ্রুভ করা বা ডেকোরেট করা, অর্থাৎ সারানো বা মেরামত করা। যখন এটা কোনো বিল্ডিং হতে পারে, কোনো ফার্নিচার হতে পারে, বা কোনো রুম আমরা যখন রেনোভেট করি, সেটাকে সাজাই, ডেকোরেট করি, বা সেটা ভাঙাচোরা অবস্থায় হয়ে গেছে, সেটাকে আমরা ঠিক করি, সেক্ষেত্রে আমরা কি বলবো? ডু আপ এর এক্সপ্রেশনটা ইউজ করব। ডু আপ, ডু আপ। যেমন I decided to do up my living room. I decided to do up my living room. এক্ষেত্রে যদি আপনি কাউকে ইনস্ট্রাকশন দেন যে ঘরটা মেরামত করার জন্য, ডেকোরেট করার জন্য, তখন বলতে পারেন do up the room, do up the room. ওকে, লাস্ট crop up। লাস্ট কি আছে? crop up। crop up মানে হঠাৎ করে বা অপ্রত্যাশিত ভাবে কিছু ঘটনা ঘটা। হঠাৎ করে বা অপ্রত্যাশিত ভাবে কিছু ঘটনা
ঘটা, এক্ষেত্রে আমরা কি বলবো? crop up। যেমন some unexpected incidents cropped up during the wedding, some unexpected incidents cropped up during the wedding। So friends, আজকে আমরা 15টা ইংলিশ এক্সপ্রেশন নিয়ে হাজির হয়েছিলাম, যেখানে আমরা 15টা ইংলিশ এক্সপ্রেশন শিখলাম এর মানে কি এবং ইংলিশ সেন্টেন্সে কিভাবে প্রয়োগ করব। এবং এগুলোর মধ্যে কিছু ফ্রেজাল ভার্ব ছিল, কিছু ইডিয়াম ছিল, কিছু ফ্রেজেস ছিল। আর এই সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে, যদি কোনো ডাউট থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন ক্লাস নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।